প্রিয় ছাত্ররা, আজ আমরা যেটা আলোচনা করব তা হলো মানুষের কয়েকটি জীবঘটিত রোগ। তো আমরা ঠিক এর আগে পড়ে এসেছি ক্রোমোজোম চ্যাপ্টার। সেখান থেকে আমরা জেনেছি যে মানুষের যে ক্রোমোজোমগুলো থাকে তারা মূলত দু ধরনের ক্রোমোজোম, এক দলকে বলি অটোজোম আর এক দলকে বলি সেক্স ক্রোমোজোম। সাধারণভাবে সেক্স ক্রোমোজোম বলতে আমরা এক্স ক্রোমোজোমকে বুঝি এবং তার পাশাপাশি রয়েছে ওয়াই ক্রোমোজোম। তাহলে আমরা একটুখানি দেখে নিই মানুষের ক্রোমোজোমগুলো। তাহলে বললাম প্রথম হলো অটোজোম, এক্স ক্রোমোজোম, আর হলো ওয়াই ক্রোমোজোম। এখন সমস্যা কি হয় না, আমাদের এই ক্রোমোজোমগুলোতে যে জিনগুলো রয়েছে তাদের মধ্যে বিভিন্ন প্রকার মিউটেশন হয়। মিউটেশন মানে কি, জিনের মধ্যে ছোট ছোট পরিবর্তন ঘটে। এই যে পরিবর্তনগুলো ঘটে সেই পরিবর্তনগুলোর সাপেক্ষে আমাদের বিভিন্ন প্রকার রোগ বা অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। কিছু কিছু বৈশিষ্ট্য বা কিছু কিছু এই মিউটেশন সেগুলো কি হয়, প্রকট হয়, আর কিছু কিছু কি হয়, প্রচ্ছন্ন। আর আলোচনা করার দরকার নেই, আগে আমরা জেনে এসেছি প্রকট প্রচ্ছন্ন। তো যেমন ধরো অটোজোম, এর মধ্যেও কিছু প্রকট জিন ঘটিত অস্বাভাবিকতা, আর কিছু কি হয়, প্রচ্ছন্ন প্রচ্ছন্ন জিন ঘটিত অস্বাভাবিকতা। একই রকম এক্স ক্রোমোজোম তাই হয়, কিছু হয় প্রকট আর কিছু হয় প্রচ্ছন্ন। ওয়াই ক্রোমোজোমে প্রকট প্রচ্ছন্ন বলছি না, কেন কি না, ওয়াই ক্রোমোজোম কেবলমাত্র পুরুষে থাকে, তাহলে পুরুষের ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোমের বৈশিষ্ট্য প্রকাশিত হয়। এখন আমরা জেনে নিই যে এই যে অটোজোম, এই অটোজোম ঘটিত যে অস্বাভাবিকতাগুলো রয়েছে তার মধ্যে প্রকট কয়েকটা নাম অন্তত আমরা জেনে রাখি। যেমন একটা বলছি হান্টিংটন রোগ, হান্টিংটন রোগ, পলিসিস্টিক বৃক্ক বা পলিসিস্টিক কিডনি, প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। একটা যেমন থ্যালাসেমিয়া, আর একটা হলো অ্যালবাইনিজম, সিকেল সেল অ্যানিমিয়া। একই রকম করে এক্স ক্রোমোজোম ঘটিত প্রকট এবং প্রচ্ছন্ন রয়েছে, আমরা একবার রিকল করে নিই। অটোজোম ঘটিত প্রকট জিন ঘটিত যে রোগগুলো রয়েছে যেমন হান্টিংটন রোগ, পলিসিস্টিক বৃক্ক ইত্যাদি। অটোজোম প্রচ্ছন্ন থ্যালাসেমিয়া, অ্যালবাইনিজম, সিকেল সেল অ্যানিমিয়া ইত্যাদি। এর মধ্যে আমাদের মাধ্যমিকের সিলেবাসে যেটা রয়েছে সেটা রয়েছে কোনটা, থ্যালাসেমিয়া। এটাই আমরা এখানে আলোচনা করব, শুধু আমি নামগুলো এখানে তোমাদের জানিয়ে দিলাম। এরপরে এক্স ক্রোমোজোমীয় প্রকট জিন ঘটিত রোগ, যেমন ধরো মহিলাদের দাঁতের ত্রুটিপূর্ণ এনামেল, মহিলাদের দাঁতের ত্রুটিপূর্ণ এনামেল, রেড সিনড্রোম, এগুলো হলো এক্স ক্রোমোজোমীয় প্রকট জিন ঘটিত রোগ। আর এক্স ক্রোমোজোমীয় প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ প্রায় 20টা আমাদের রয়েছে। তার মধ্যে দুটো গুরুত্বপূর্ণ আমাদের সিলেবাসে রয়েছে, একটা হলো বর্ণান্ধতা আর একটা হলো হিমোফিলিয়া। বর্ণান্ধতা আর হিমোফিলিয়া এই দুটো আমাদের সিলেবাসে রয়েছে, বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া এই দুটোই আমরা আলোচনা করব। আর ওয়াই ক্রোমোজোম ঘটিত একটা রোগের নাম বলি তোমাদের, পুরুষের শুক্রাণু উৎপাদনে ত্রুটি
বা শুক্রাণু উৎপাদনে অক্ষমতা। তাহলে আমরা প্রথমে জেনে নিলাম যে আমাদের অটোজোম, আমাদের এক্স ক্রোমোজোম এবং ওয়াই ক্রোমোজোমে একদল জিন রয়েছে যার মধ্যে মিউটেশন বলতে তার ক্রসিং ওভার জনিত ত্রুটি হতে পারে, তার মধ্যে জিন কিছু বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, ডিলিশন হতে পারে, ডুপ্লিকেশন হতে পারে, তাছাড়া পয়েন্ট মিউটেশন হতে পারে বা বিন্দু পরিব্যক্তি হতে পারে, ইত্যাদি কারণে বিভিন্ন রোগ হয়। অটোজোম প্রকট জিন ঘটিত রোগ, যেমন বললাম হান্টিংটন রোগ। প্রচ্ছন্ন যেমন আমরা সিলেবাসে রয়েছে থ্যালাসেমিয়া, এছাড়া সিকেল সেল অ্যানিমিয়া, অ্যালবাইনিজম, এগুলো। আর এক্স ক্রোমোজোমীয় প্রকট মহিলাদের দাঁতের ত্রুটিপূর্ণ এনামেল, রেড সিনড্রোম, এগুলো। এবং এক্স ক্রোমোজোম প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, বর্ণান্ধতা এবং কি হিমোফিলিয়া। আর ওয়াই ক্রোমোজোম বললাম পুরুষের শুক্রাণু উৎপাদনে অক্ষমতা, এটা এই ত্রুটিগুলো হয়। এখন আমরা সরাসরি তিনটি রোগ আমাদের সিলেবাস অনুযায়ী রয়েছে। একটা হচ্ছে অটোজোমীয় থ্যালাসেমিয়া, এক্স ক্রোমোজোমীয় বর্ণান্ধতা এবং হিমোফিলিয়া। তিনটি রোগ নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। হু বলছে যে পৃথিবীর প্রায় 5% মানুষ থ্যালাসেমিয়ার বাহক হয়। এখন আমরা পুরো আলোচনাতে যাওয়ার আগে বলে নিই যে কেন এমন নাম, থ্যালাসেমিয়া নামটা কেন। সবার প্রথম বলি যে 1925 সালে দুজন বিজ্ঞানী, আমেরিকার বিজ্ঞানী, একজনের নাম হচ্ছে কুলি এবং একজনের নাম হচ্ছে লি। তারা কি করেছিলেন না, তারা আমেরিকার শিশুদের ওপর বিভিন্ন বিশ্লেষণ করেছিলেন এবং তারা লক্ষ্য করলেন একদল বিশেষ চেহারার গঠনগত যুক্ত শিশুতে অস্বাভাবিকভাবে তাদের হিমোগ্লোবিন কম বা তাদের কি অ্যানিমিয়া থাকে। সেজন্য কুলির নাম অনুযায়ী তাকে বলা হলো কুলির অ্যানিমিয়া। তখনও পর্যন্ত কিন্তু থ্যালাসেমিয়া আবিষ্কৃত নয়। তারা দেখলেন অস্বাভাবিক ভাবে তাদের অ্যানিমিয়া বা রক্তাল্পতা রয়েছে এবং তারা সেই জন্য নামটা দেওয়া হলো কিনা কুলির অ্যানিমিয়া। পরবর্তীকালে এটা দেখা হলো কি ভূমধ্য সাগরীয় অঞ্চল, বিশেষ করে গ্রিস, ইতালি, এই সমস্ত জায়গাতে প্রচুর শিশু এইরকম ভাবে মারাত্মক অস্বাভাবিক তারা কি করে রক্তাল্পতাতে ভোগে। দেখার পরে যখন বিশ্লেষণ করা হলো তখন পরিষ্কারভাবে জানা গেল যে রোগটা হচ্ছে কিনা একটা জিন ঘটিত রোগ, অটোজোমীয় প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। তাহলে নামটা থ্যালাসেমিয়া কেন? কারণ এই শব্দটা এসছে থ্যালাসা বলে একটা শব্দ থেকে, থ্যালাসা যার অর্থ হচ্ছে সমুদ্র। যেহেতু ভূমধ্য সাগরীয় অঞ্চলে, সমুদ্রের তীরবর্তী অঞ্চলের মানুষদের মধ্যে এই রোগটা দেখা যেত, শিশুদের মধ্যে, সেজন্য এটার নাম হয়ে গেছিল কি থ্যালাসেমিয়া। যাই হোক, এই রোগটা সারা পৃথিবীতে মারাত্মক ভয়াবহ আকার ধারণ করেছে, সেজন্য আমাদের অবশ্যই জেনে রাখা কর্তব্য, এটা নিয়ে ভালোভাবেই আলোচনা করা দরকার। তো থ্যালাসেমিয়া রোগটা কি এবং কেন সেটা নিয়ে আমরা আগে জানব। আমাদের রক্তের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন আমরা জানি একটা সংযুক্ত প্রোটিন, কি রয়েছে এতে, হিম এবং কিনা গ্লোবিন। তো তাহলে হিমোগ্লোবিনে রয়েছে হিম পার্ট প্লাস গ্লোবিন পার্ট। এই যে গ্লোবিন প্রোটিনটা রয়েছে, এই গ্লোবিন প্রোটিনটা উৎপন্ন করার জন্য নির্দিষ্ট জিন আমাদের কি রয়েছে, ক্রোমোজোমের মধ্যে রয়েছে। ক্রোমোজোম বলতে অটোজোমের মধ্যে রয়েছে। অটোজোম নাম্বার 16 এবং অটোজোম নাম্বার 11। 16 নম্বর ক্রোমোজোমের কিউ বাহুতে, কিউ বাহু বলতে কি আমরা জানি, ক্রোমোজোমের যেটা বড় বাহু তাকে বলছি কিউ, আর যেটা ক্ষুদ্র বাহু বা ছোট বাহু তাকে বলছি কি আমরা পি। তো এই 16 কিউ এই পজিশনে একটা জিন রয়েছে, আর একটা জিন রয়েছে কোথায়, 11 পি, মানে 11 নম্বর ক্রোমোজোমের ক্ষুদ্র বাহুতে। এই জিন দুটো কি করে, আমাদের এই গ্লোবিন প্রোটিন উৎপন্ন করার জন্য দু রকমের পলিপেপটাইড বা দু রকমের প্রোটিন তারা কি করে উৎপন্ন করে। তো এই গ্লোবিন প্রোটিন তারা কি হয়, দুটো পলিপেপটাইড চেন নিয়ে তৈরি, একটা হচ্ছে আলফা পলিপেপটাইড আর একটা হচ্ছে বিটা পলিপেপটাইড। তো এই আলফা এবং বিটা পলিপেপটাইড চেন উৎপন্ন করার জন্য এই যে জিনগুলো দায়ী, এরা যদি স্বাভাবিকভাবে কাজ করে তাহলে আমাদের হিমোগ্লোবিন খুব স্বাভাবিক উৎপন্ন হবে। কিন্তু যদি দেখা যায় ওখানে জিনের মধ্যে কোনো পরিব্যক্তি বা মিউটেশন ঘটে গেছে, তাহলে কিন্তু আমাদের আলফা এবং বিটা চেন মূলত ঠিকভাবে সংশ্লেষিত হয় না। আমাদের জানি রাখি এছাড়াও হিমোগ্লোবিনের মধ্যে গামা ডেল্টা চেন দেখা যায়। যাই ঘটুক, প্রধান দুটো, একটা হচ্ছে আলফা চেন আর একটা হচ্ছে বিটা চেন।
তো এই আলফা শৃঙ্খল এবং বিটা শৃঙ্খল উৎপন্নকারী জিন যদি ঠিকমতো কাজ না করে তাহলে আলফা এবং বিটা গ্লোবিন ঠিকভাবে সংশ্লেষিত হয় না, তখন হিমোগ্লোবিন ত্রুটিপূর্ণ হয় এবং ত্রুটিপূর্ণ হওয়ার জন্য তখন কিন্তু দেখা যায় আমাদের যে আরবিসি সে কিন্তু বেশি দিন বাঁচতে পারে না। দেখা গেছে 25 থেকে সে 60 দিন পর্যন্ত বাঁচতে পারে। আমরা যেখানে জানি আরবিসি স্বাভাবিক আয়ু হচ্ছে প্রায় 120 দিন এবং সেখানে অস্বাভাবিক অ্যানিমিয়া দেখা যাবে এবং শিশু আস্তে আস্তে কী হয়ে যায়, মৃত্যুবরণ করে। তো সম্পূর্ণ থ্যালাসেমিয়াটাকে আমরা যদি দেখে নিই যে কত টাইপের থ্যালাসেমিয়া দেখা যায়, তারপরে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। থ্যালাসেমিয়া মূলত আমরা দুটো গোষ্ঠীকে ভাগ করে আলোচনা করি। একটা হচ্ছে তার পরিমাণগত বা সংখ্যাগত থ্যালাসেমিয়া এবং আরেকটা হলো গুণগত অস্বাভাবিকতা। তাহলে সংখ্যাগত অস্বাভাবিকতা আরেকটা হচ্ছে কি গুণগত অস্বাভাবিকতা। যেটা সংখ্যাগত অস্বাভাবিকতা তাকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া এবং আরেকটা হলো বিটা থ্যালাসেমিয়া। তাহলে কি দাঁড়ালো, থ্যালাসেমিয়া দু রকম প্রথম ভাগ করলাম, একটা হচ্ছে পরিমাণগত বা সংখ্যাগত অস্বাভাবিকতা, আর একটা হলো কি গুণগত অস্বাভাবিকতা। পরিমাণগত অস্বাভাবিকতা দু রকম ভাগ করলাম, একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া আর একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। এবার এই আলফা থ্যালাসেমিয়াকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগ? প্রথম বলবো একটা আলফা থ্যালাসেমিয়া মাইনর, আলফা থ্যালাসেমিয়া মাইনর বা আলফা থ্যালাসেমিয়া ট্রেট, আলফা থ্যালাসেমিয়া মাইনর বা আলফা থ্যালাসেমিয়া ট্রেট। তারপরে বলবো আমরা কি ক্রনিক হিমোলাইটিক অ্যানিমিয়া, ক্রনিক হিমোলাইটিক অ্যানিমিয়া। ক্রনিক হিমোলাইটিক অ্যানিমিয়া। তারপর কি বলবো আলফা থ্যালাসেমিয়া ক্যারিয়ার, আলফা থ্যালাসেমিয়া বাহক, আলফা থ্যালাসেমিয়া বাহক। এবং 4 নম্বর, এগুলো মুছে দিচ্ছে একটু, 4 নম্বর আরেকটা রয়েছে, সেটা হলো আলফা থ্যালাসেমিয়া মেজর বা যাকে বলছি হাইড্রপস ফিটালিস বা আলফা থ্যালাসেমিয়া মেজর। আমি একবার রিপিট করে দিচ্ছি, আলফা থ্যালাসেমিয়াকে আমরা 4টে ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। একটা হলো আলফা থ্যালাসেমিয়া মাইনর বা ট্রেট, আরেকটা হলো ক্রনিক হিমোলাইটিক অ্যানিমিয়া, আরেকটা হলো আলফা থ্যালাসেমিয়া ক্যারিয়ার বা বাহক, আরেকটা হলো হাইড্রপস ফিটালিস বা আলফা থ্যালাসেমিয়া মেজর। একই রকম করে বিটা থ্যালাসেমিয়াকে প্রধান দুটো ভাগে ভাগ করব। একটাকে বলবো বিটা থ্যালাসেমিয়া মেজর, বিটা থ্যালাসেমিয়া মেজর যেটা আমি শুরু করেছিলাম, এটা আরেকটা নাম হচ্ছে কুলির অ্যানিমিয়া। বিটা থ্যালাসেমিয়া মেজর বা কুলির অ্যানিমিয়া। 2 নম্বর বলবো বিটা থ্যালাসেমিয়া মাইনর। 3 নম্বর বলবো বিটা ডেল্টা থ্যালাসেমিয়া বা ডেল্টা বিটা থ্যালাসেমিয়া, ডেল্টা বিটা থ্যালাসেমিয়া। এবং আরেকটা বলবো হেরিডিটারি পারসিস্টেন্স অফ ফিটাল হিমোগ্লোবিন, HPFH, হেরিডিটারি পারসিস্টেন্স অফ ফিটাল হিমোগ্লোবিন। তাহলে বিটা থ্যালাসেমিয়াকে আমরা ভাগ করলাম কি কি, বিটা থ্যালাসেমিয়া মেজর বা কুলির অ্যানিমিয়া, বিটা থ্যালাসেমিয়া মাইনর, ডেল্টা বিটা থ্যালাসেমিয়া, আরেকটা হচ্ছে হেরিডিটারি পারসিস্টেন্স অফ ফিটাল হিমোগ্লোবিন। এরপর গুণগত অস্বাভাবিকতা। গুণগত অস্বাভাবিকতাকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলবো হিমোগ্লোবিন এস রোগ, হিমোগ্লোবিন এস সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে দেখা যায়।
একটাকে বলবো হিমোগ্লোবিন সি রোগ, একটাকে বলবো আমরা হিমোগ্লোবিন ই রোগ, এবং আরেকটাকে বলবো আমরা হিমোগ্লোবিন ডি রোগ। এগুলো সবগুলোকেই আমরা থ্যালাসেমিয়ার মধ্যেই কিন্তু ফেলি। এই যে হিমোগ্লোবিন সি, হিমোগ্লোবিন ই আর হিমোগ্লোবিন ডি, এটা মূলত কি হয় না ওই আলফা এবং বিটা চেনের যে 146 যে অ্যামাইনো অ্যাসিডগুলো রয়েছে তার একটা অ্যামাইনো অ্যাসিড গ্লুটামিক অ্যাসিড, তার পরিবর্তন ঘটে যায়। এখন এটা আলোচ্য বিষয় নয় এখানে তোমাদের ক্ষেত্রে, তো বলি এত এত বেশি বলছি কেন, তার কারণ এই চ্যাপ্টারটা কেবলমাত্র দশম শ্রেণীর ছেলে তোমরা যে বুঝবে তা নয়, আমাদের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরাও কিন্তু এইটা ওদের সিলেবাসেও রয়েছে, ওরাও এটা ফলো করলে ওদের উপকার হবে, সেই জন্য একটু বেশি করে বললাম। যাই হোক, তাহলে আমরা মোটামুটিভাবে থ্যালাসেমিয়ার ভাগগুলো আমরা জেনে নিলাম। মূল ভাগ এটুকু বুঝতে পেরেছি যে তার সংখ্যাগত থ্যালাসেমিয়া, আলফা এবং বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া মূলত যদি আমি ভাগ বলি তাহলে একটা মাইনর একটা মেজর, বিটা থ্যালাসেমিয়া মূল ভাগ বলবো একটা মেজর একটি হচ্ছে মাইনর। তো এই যে থ্যালাসেমিয়া রোগটা, এটা তাহলে কিভাবে হয় দেখো, এই যে দুটো চেন বললাম আলফা এবং বিটা চেন, ঘটনা কি হয়, আলফা শৃঙ্খল, আলফা পলিপেপটাইড শৃঙ্খল এইটা উৎপন্ন করার জন্য 4টা জিন দায়ী। দুটো ক্রোমোজোম থাকে, একটাতে আলফা আলফা আর একটাতেও কি থাকে আলফা আলফা। এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা। যদি কোনো কারণে এটা বিষদৃশ্য ক্রসিং ওভারের জন্য মিওসিস যখন ঘটে, ঘটনা কি হয়, একটি ক্রোমোজোম আসে বাবার কাছ থেকে, একটি ক্রোমোজোম আসে মায়ের কাছ থেকে। যখন ক্রসিং ওভার ঘটবে তখন যদি বিষদৃশ্য ক্রসিং ওভারের জন্য কোনো একটা এরকম আলফা জিন মনে করো বিচ্ছিন্ন হয়ে গেল, একটা আলফা জিন যে কোনো একটা যদি হয়ে যায়, তখন কিন্তু তাকে আমরা কোনোভাবেই আলফা থ্যালাসেমিয়া মেজর বলতে পারবো না, তাকে আমরা কি বলবো, আলফা থ্যালাসেমিয়া ক্যারিয়ার বা বাহক। তাহলে কি দাঁড়ালো, 4টে আলফা জিন থাকে, যদি একটা যে কোনো একটা আলফা জিন যদি না থাকে তখন সেটা কি হবে, আলফা থ্যালাসেমিয়া ক্যারিয়ার। যদি দেখি যে মনে করো একটাতে একটা ক্রোমোজোমে দুটো আলফা জিন রয়েছে কিন্তু আরেকটাতে কোনো আলফা জিন আসেনি, অর্থাৎ সেটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে, তখনও সেটা একটা অস্বাভাবিকতা, তখন তাকে কি বলি আমরা, আলফা থ্যালাসেমিয়া মাইনর। বোঝা গেল? এরপর যদি দেখি আমরা যে এইখানে কোনো কারণে আমরা এরকম কাণ্ড দাঁড়ালো যে একটাতে দুটোই নেই, আরেকটাতে একটা আলফা জিন আছে কিন্তু আরেকটা আলফা জিন নেই, তাহলে কি হচ্ছে, খুবই পীড়নশীল অবস্থা। এরকম হলে তখন কি হয়, মারাত্মক অ্যানিমিয়া হয়, তাকে বলি ক্রনিক হিমোলাইটিক অ্যানিমিয়া। আর যদি দেখা যায় কোনো আলফা জিনই আসেনি, সবকটা আলফা জিন নষ্ট হয়ে গেছে, তখন কি হয়, হাইড্রক্স ফিটালিস, অর্থাৎ মাতৃগর্ভেই ভ্রূণ কি হয়ে যাবে, মারা যাবে। হাইড্রক্স ফিটালিস বলি কারণ মাতৃগর্ভে ভ্রূণটা কি হয়ে যায়, মারা যাবে। মোটামুটি বোঝা গেল? এরপর বিটা থ্যালাসেমিয়া যদি বলি, বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যেটা স্বাভাবিক অ্যালিল তাকে আমরা বলবো বিটা। এবারে এটা কি হয়, এটা স্বাভাবিক অ্যালিল হতে পারে, যদি সেটা দেখি অস্বাভাবিক অ্যালিল তখন তাকে আমরা বলি কিনা বিটা জিরো, এই যে ডিগ্রির মতো করে দিয়েছি। যদি দেখা যায় কারোর ক্ষেত্রে মনে করো একটা বিটা কি হয়েছে প্রচ্ছন্ন, কিন্তু আরেকটা ক্ষেত্রে দেখলাম কিনা বিটা স্বাভাবিক রয়েছে বা বিটা প্লাস রয়েছে, যদি স্বাভাবিক থাকে তখন সে কি হয়ে যাবে, বিটা থ্যালাসেমিয়া মাইনর হবে। কিন্তু যদি দুটোটাই দেখি যে দুটোই হচ্ছে অস্বাভাবিক বিটা জিন বা বলবো প্রচ্ছন্ন, তখন সেক্ষেত্রে কি হয়, সঠিকভাবে বিটা গ্লোবিন কি হয় না, সংশ্লেষিত হয় না। না হলে তখন কি ঘটবে, বিটা থ্যালাসেমিয়া মেজর বা যেটা পুলি যেটা পর্যবেক্ষণ করেছিলেন পুলির অ্যানিমিয়া বলি, এবং আমাদের সারা পৃথিবীতে যত অ্যানিমিয়া দেখা যায় এইটা কিন্তু সব থেকে বেশি দেখা যায়, মানে যেগুলো সংখ্যাগত যে অস্বাভাবিকতা বিটা থ্যালাসেমিয়ার, এটাই কিন্তু বেশি দেখা যায়। এরপরে এই যে থ্যালাসেমিয়া হয়, থ্যালাসেমিয়া হলে একটা রোগীর ক্ষেত্রে, একটা শিশুর ক্ষেত্রে আমরা কি কি লক্ষণ দেখতে পাবো সেটা আমরা জেনে নেবো, তারপরে আমরা এর কিভাবে বংশগতি হয় সেটা একটু জেনে নেব। থ্যালাসেমিয়া যদি হয় তাহলে সেক্ষেত্রে যেটা রোগীর সব থেকে প্রধান জিনিস দেখা যাবে তার হচ্ছে মারাত্মক সিভিয়ার অ্যানিমিয়া বলবো আমরা, মারাত্মক অ্যানিমিয়া দেখা যাবে, রক্তাল্পতা দেখা যাবে, স্বাভাবিকভাবে শ্বাসকষ্ট ইত্যাদি হবে, এবং সেক্ষেত্রে দেখতে পাই কিনা জ্বর আসে, অনেকের কি হয়, বাচ্চাদের পেট কি হয়ে যায়, ফুলে যায়, শরীরটা কি লাগে, বিবর্ণ লাগে, এই যে হাড়, মুখের হাড় ইত্যাদির গঠন কি হয়ে যাবে, পরিবর্তিত হয়ে যায়, অস্থিমজ্জাটা প্রশস্ত হওয়ার জন্য হাড়গুলো কি হয়ে যায়, চওড়া হয়ে যায়। শরীরে আমরা জানি থ্যালাসেমিয়া যাদের হয় তাদের কি করতে হয়, বারবার কি করতে হয়, রক্ত দিতে হয়, আর রক্ত দেওয়ার জন্য শরীরের মধ্যে কি হয়, হিমোসেডেরিন রূপে লোহা জমে যায়, আর লোহা জমে গেলে বিভিন্ন যন্ত্রগুলো আমাদের বৃক্ক, হৃৎপিণ্ড ইত্যাদির উপর তার কি ঘটে না, তার কুপ্রভাব লক্ষ্য করা যায়। এছাড়া আর কি দেখতে পাবো, এছাড়া আমাদের যে প্লিহা, যেখানে কি হয় আরবিসি গুলো কি হয়, ধ্বংস হয়ে যায়।
এক্ষেত্রে আরবিসি গুলো সব প্লীহাতে এসে গিয়ে বারবার প্রচুর পরিমাণে আরবিসি ধ্বংস হয়ে যাওয়ার জন্য অল্প দিনের মধ্যে প্লীহাটা কি হয়ে যায়, আকৃতিতে বিরাট পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এগুলো হচ্ছে থ্যালাসেমিয়ার কি বলবো আমরা খুব কমন সাধারণ কি বলবো আমরা লক্ষণ। থ্যালাসেমিয়া হলে সাধারণভাবে আমরা দেখি যে একটা শিশু বেশি দিন কিন্তু কি হয় না, বাঁচতে পারে না যদি সে মেজর থ্যালাসেমিয়াতে কি হয়, আক্রান্ত হয়। আমাদের এখানে আমাদের স্কুলে তোমরা জানো যে সেখানে থ্যালাসেমিয়ার টেস্ট করা হয়েছিল সমস্ত ছাত্রছাত্রীদের, অনেকেরই দেখা গেল যে এই হিমোগ্লোবিন সি, আমি যেটা গুণগত অস্বাভাবিকতা বলেছি সেটা তাদের রয়েছে, হিমোগ্লোবিন সি ট্রেট বলে লিখে দিয়েছে। তোমাদের বলি এক্ষেত্রে বিরাট ভয়ের কিছু নেই, তবে কিনা অল্প বিস্তর অ্যানিমিয়া বা একটু হিমোগ্লোবিনের পরিমাণ তার ক্ষেত্রে কী হতে পারে, কম হতে পারে। যাই হোক, ভয় পাওয়ার কিছু নেই। এক্ষেত্রে আমরা যদি জেনে নিই এর বংশগতি কী করা হয় এবং একে কীভাবে রক্ষা করা যাবে রুগীকে, তাহলেই কিন্তু এটা থেকে অনেক ভীতি দূরীভূত হবে। দেখো এর বংশগতি কীভাবে প্রাপ্ত হয়। থ্যালাসেমিয়ার বংশগতি মেন্ডেলীয় বংশগতিকে অনুসরণ করে। ধরো আমি ধরি হিমোগ্লোবিন ওই যে আলফা বিটা চেন এটা উৎপন্ন করার স্বাভাবিক যে অ্যালিল সেটা ধরি কিনা, তোমার হচ্ছে স্বাভাবিক অ্যালিলটা ধরলাম কিনা আমরা, স্বাভাবিক অ্যালিল ধরলাম ক্যাপিটাল টি, বড় হাতের টি। আর যেটা প্রচ্ছন্ন অ্যালিল মানে যেটা কি করবে আমার থ্যালাসেমিয়া সৃষ্টি করতে পারে সেটা ধরলাম কিনা ছোট হাতের টি। তাহলে দেখো যদি দেখি স্বাভাবিক ব্যক্তির সঙ্গে একজন পুরুষ আমি ধরলাম, একজন পুরুষ তিনি ধরলাম কিনা স্বাভাবিক, তাহলে স্বাভাবিক হলে তার কি থাকবে, স্বাভাবিক হলে তার জেনোটাইপ হবে বড়টি। তার সঙ্গে এক মহিলার বিবাহ হলো যার দেখা গেল কি তিনি হচ্ছেন ক্যারিয়ার, থ্যালাসেমিয়ার বাহক। থ্যালাসেমিয়ার বাহক হলে তার কি হবে, একটা স্বাভাবিক অ্যালিল থাকতে হবে এবং একটা কি থাকবে, তার প্রচ্ছন্ন অ্যালিল থাকবে। তাহলে এক্ষেত্রে স্বাভাবিক অ্যালিলটা থাকার জন্য তার কাজ চলে গেছে, কিন্তু তিনি সম্পূর্ণ স্বাভাবিক নন, তিনি কি হলেন, বাহক মহিলা। এবার ভাবো এর থেকে যদি গ্যামেট উৎপন্ন হয় তাহলে কি গ্যামেট উৎপন্ন হবে, এক প্রকারের গ্যামেট বড়টি, আর এর থেকে দু প্রকারের গ্যামেট উৎপন্ন হবে, একটা বড়টি একটা হচ্ছে ছোটটি। তাহলে স্বাভাবিকভাবে এই শুক্রাণুর সঙ্গে যদি এই ডিম্বাণুর মিলন হয় তাহলে কি দাঁড়াবে, একজন মহিলা একজন সন্তান উৎপন্ন হবে যিনি সম্পূর্ণ স্বাভাবিক, তার বড়টি আছে, তাহলে স্বাভাবিক হিমোগ্লোবিন হবে। কিন্তু আরেকজনের ক্ষেত্রে দেখা গেল কিনা বড়টি ছোটটি, তার মানে কি বাহক। তাহলে একটি সন্তান 50% সন্তান কি হবে, বাহক হবে, 50% সন্তান কি হবে, সম্পূর্ণ স্বাভাবিক হবে। এবারে মনে করো স্বামী স্ত্রী দুজনেই থ্যালাসেমিয়ার বাহক হয়ে গেল। যদি স্বামী স্ত্রী দুজনেই থ্যালাসেমিয়ার বাহক হন তাহলে কি দাঁড়াবে, দুজনেই বাহক হওয়ার জন্য তাহলে এক্ষেত্রে আমরা দেখবো দু ধরনের গ্যামেট উৎপন্ন হবে, ক্যাপিটাল টি স্মল টি। এক্ষেত্রেও কি দেখবো আমরা দু ধরনের গ্যামেট উৎপন্ন হবে, ক্যাপিটাল টি স্মল টি। তাহলে স্বাভাবিকভাবেই এই গ্যামেটের সঙ্গে যখন এই গ্যামেটের মিলন হবে তখন কি হবে, স্বাভাবিক সন্তান, এর সঙ্গে এর মিলন হলে কি হবে, স্বাভাবিক কিন্তু বাহক সন্তান, এর সঙ্গে এর মিলনে কি হবে, স্বাভাবিক কিন্তু বাহক সন্তান, এর সঙ্গে এর মিলন হলে কি হবে। এইখানে দেখো দুটোই প্রচ্ছন্ন অ্যালিল এসে গেছে, তাহলে এ কি হবে, থ্যালাসেমিয়া। তাহলে 25% সন্তান কি হবে, থ্যালাসেমিক হবে, 50% সন্তান কি হবে, বাহক হবে, 50% বাহক, আর 25% কি হবে, সম্পূর্ণ স্বাভাবিক হবে। তাহলে আমরা দেখলাম 25% সন্তান সম্পূর্ণ স্বাভাবিক হবে, 50% সন্তান কি হবে, বাহক হবে, এবং 25% সন্তান কি হবে, থ্যালাসেমিক হবে। সুতরাং একটা জিনিস পরিষ্কার যে যদি বিবাহের আগে কোনো ব্যক্তি যিনি বিয়ে করতে যাচ্ছেন এবং তার সঙ্গে বিয়ে হবে উভয়ের যদি থ্যালাসেমিয়ার পরীক্ষা করে নেওয়া যায় বাহক কিনা, তাহলে দুজনে যদি বাহক না থাকেন, একজন বাহক হলেও তার সন্তানদের কিন্তু থ্যালাসেমিয়ার সম্ভাবনা থাকবে না। এই যে সূক্ষ্ম যে তোমার জেনেটিক্স, এটা যদি জানা থাকে তাহলে কিন্তু থ্যালাসেমিয়া থেকে রক্ষা পাওয়া যেতে পারে।
যারা বিবাহ করতে যাচ্ছে তাদের এই জিনগত পরামর্শ দানকে আমরা বলি জেনেটিক কাউন্সিলিং। থ্যালাসেমিয়া থেকে রক্ষা পাওয়ার মূল হাতিয়ার কিন্তু জেনেটিক কাউন্সিলিং। জেনেটিক কাউন্সিলিং অর্থাৎ আগে দেখে নিতে হবে টেস্ট করে যে যারা স্বামী স্ত্রী হতে যাচ্ছেন তারা উভয়ই বাহক কিনা। যদি বাহক না হন, একজনও যদি বাহক হন, তাহলে কিন্তু থ্যালাসেমিয়া হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং অন্যান্য যে জেনেটিক্স পাশাপাশি সেগুলো আলোচনা করাই হচ্ছে কিনা জেনেটিক কাউন্সিলিং। থ্যালাসেমিয়া থেকে বাঁচার সম্পূর্ণ সুস্থ উপায় হচ্ছে কিনা জেনেটিক কাউন্সিলিংয়ের মাধ্যমে একে প্রতিহত করা, প্রিকশন নেওয়া বা সাবধানতা অবলম্বন করা জেনেটিক কাউন্সিলিংয়ের মাধ্যমে। এছাড়া কি হতে পারে? এছাড়া যদি কারো থ্যালাসেমিয়া হয়, যেটা করা হয় বারবার তাকে রক্ত দিতে হয় নির্দিষ্ট সময় অন্তর। ওই যে বললাম, যদি দেখা যায় কারো ক্ষেত্রে ক্রনিক হিমোলাইটিক অ্যানিমিয়া হচ্ছে, তার ক্ষেত্রে আরবিসিটা মাত্র 25 দিন আছে, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? তাকে রেগুলারলি কি করতে হয়? রক্ত দিতে হয়। বিটা থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রেও তাই হয়। এখন রক্ত দিলে কি হয়ে যায়? হিমোসাইটেরিন রূপে লোহা কি হয় শরীরের মধ্যে জমে। সেই জন্যই ডাক্তাররা কি করেন, শরীর থেকে নির্দিষ্ট পদ্ধতিতে কি করেন, লোহা কি করেন, বিচ্ছিন্ন করে নেন। অর্থাৎ লোহা নিষ্কাশন করতে হয়, শরীর থেকে লোহাকে না নিষ্কাশন করলে বিষক্রিয়া হতে পারে। আর কি হয়, প্লীহাটা যেহেতু খুব বড় হয়ে যায়, প্লীহাকে কি করতে হয়? কেটে বাদ দিতে হয়। এই যে প্লীহা বড় হয় একে বলি স্প্লিনোমেগালি। এই যে স্প্লিনোমেগালি যে হয় সেক্ষেত্রে প্লীহাকে কি করতে হয়? কেটে বাদ দিতে হয়। তার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এই যে অনাক্রম্যতার বিরাট পরিমাণে কি হতে পারে? সমস্যা সৃষ্টি হতে পারে। আর কি করা যায়? এখন যেটা এসছে সেটা হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন, অস্থি মজ্জা প্রতিস্থাপন। ভারতবর্ষেও চিকিৎসাটা চালু হয়েছে, একটু ব্যয়বহুল অবশ্যই, কিন্তু অস্থিমজ্জা কি করে? রক্তকণিকা তৈরি করে। ফলে অস্থিমজ্জাটিকে যদি সম্পূর্ণ আমাদের হাড়ের মধ্যে যে মজ্জা রয়েছে সেই অস্থিমজ্জাকে যদি সম্পূর্ণ প্রতিস্থাপিত করে ভালো মজ্জা যদি প্রবেশ করানো যায়, তাহলে কি করা যাবে? মানুষকে রক্ষা করা যাবে। এগুলোই হচ্ছে কিনা থ্যালাসেমিয়া থেকে বাঁচার উপায়। তাহলে মোটামুটিভাবে আমরা থ্যালাসেমিয়া জানলাম। এটা হচ্ছে অটোজেনিক অস্বাভাবিকতা একটা জানা গেল। এবার আমরা জানবো যেটা এক্স ক্রোমোজোমে অস্বাভাবিকতা। দুটো রয়েছে আমাদের সিলেবাসে, আমি একটু দ্রুত ছোট করে বলবো। একটা হচ্ছে বর্ণান্ধতা আর একটা হচ্ছে হিমোফিলিয়া। প্রথমটাতে চলে যাই, বর্ণান্ধতা। বর্ণান্ধতা এই রোগটা প্রথম হর্নার বলে একজন বিজ্ঞানী, তিনি কি করেছিলেন? প্রথম আবিষ্কার করেছিলেন। তো বর্ণান্ধতা রোগে কি? আমরা যারা স্বাভাবিক মানুষ তারা বিভিন্ন বর্ণের মধ্যে পার্থক্য করতে পারি। যারা বর্ণান্ধতায় আক্রান্ত তারা কিন্তু পার্থক্য করতে পারেন না। বিশেষত লাল, সবুজ এই বর্ণ তারা কি করতে পারেন না? পৃথক করতে পারেন না। সেই ঘটনাকে আমরা কি বলবো কিনা তোমার হচ্ছে বর্ণান্ধতা। বিখ্যাত বিজ্ঞানী পরমাণু আবিষ্কার করেছিলেন জন ডাল্টন, তিনি কিন্তু বর্ণান্ধতাতে আক্রান্ত ছিলেন। সেজন্য অনেক সময় বর্ণান্ধতা রোগটাকে ডাল্টনিজম বলা হয়, যেহেতু ডাল্টন এটাতে কি ছিলেন? আক্রান্ত ছিলেন। এখন বর্ণান্ধতা রোগটা কেন হয়, কিভাবে হয় সেটা আমরা একটু জেনে নেব। বর্ণান্ধতার সৃষ্টিকারী যে জিনটি দায়ী তা কিন্তু এক্স ক্রোমোজোমে থাকে। আমি প্রথমে বলেছি এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন রোগ। এক্স ক্রোমোজোমে একটি বিশেষ জিন থাকে, যে জিন আমাদের চোখের আলোক সুগ্রাহী প্রোটিন উৎপন্ন করার জন্য দায়ী। দু প্রকার কোষ রয়েছে চোখে, একটা রড কোষ, একটা হচ্ছে কোন কোষ। এই যে কোন কোষ রয়েছে, সেই কোন কোষের মধ্যে একটা বিশেষ প্রোটিন রয়েছে, প্রোটিনটার নাম হচ্ছে ফটোপসিন প্রোটিন। ফটোপসিন 1, ফটোপসিন 2, ফটোপসিন 3, যারা কি করে? বিভিন্ন প্রকার বর্ণ সুগ্রাহী, অর্থাৎ আমরা যে রঙগুলো চিনতে পারি সেগুলো তৈরি করতে কি করে? সাহায্য করে। যদি কোনো কারণে ওই জিনের ত্রুটি হয়, তাহলে কোন কোষের মধ্যে ফটোপসিন সৃষ্টিতে কি হয়? সমস্যার সৃষ্টি, এবং তখনই কি দেখা যায় না আমাদের বর্ণান্ধতা সৃষ্টি হতে পারে। তো এই বর্ণান্ধতা রোগটা কিভাবে বংশগতি প্রাপ্ত হয় সেটা আমরা জানবো। এখানে বলে রাখা ভালো, এটা কিন্তু থ্যালাসেমিয়ার মতো মেন্ডেলীয় বংশগতি অনুসরণ করে না। এখানে যে বিশেষ বংশগতি অনুসরণ হয় তাকে আমরা বলি ক্রিস ক্রস উত্তরাধিকার বা ক্রিস ক্রস বংশানুসরণ। জিনিসটা কি আমি আসছি। যদি একজন মহিলার ক্ষেত্রে বলি, মহিলার ক্ষেত্রে এটা যেহেতু এক্স ক্রোমোজোম, মহিলার ক্ষেত্রে কটা এক্স ক্রোমোজোম থাকে? মহিলার ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম থাকে। তাহলে মহিলাদের ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম থাকে। আর পুরুষের ক্ষেত্রে কি হয়? পুরুষের ক্ষেত্রে থাকে একটি এক্স ক্রোমোজোম এবং একটি ওয়াই ক্রোমোজোম। আমরা যদি বর্ণান্ধতার স্বাভাবিক অ্যালিলটি, মানে আমাদের বর্ণসূত্রাহী যে স্বাভাবিক অ্যালিলটিকে যদি ধরি প্লাস, এবং বর্ণান্ধতার জন্য দায়ী অ্যালিলটিকে যদি আমরা ধরি সি, ছোট হাতের সি, তাহলে একজন মহিলা তিনি যদি বর্ণান্ধতার বাহক হন, মনে করো এই মহিলা বর্ণান্ধতার বাহক, আমি বলেছি স্বাভাবিক অ্যালিলটাকে আমি কি ধরেছি? প্লাস, আর বর্ণান্ধতার অ্যালিলটাকে কি ধরেছি? সি।
আমি বলছি মহিলা বাহক, বর্ণান্ধতা প্রচ্ছন্ন জীব, তাহলে স্বাভাবিকভাবে এখানে যদি প্লাস থাকে, এটা যদি সি থাকে, নিজে বোঝো, এটা প্লাস মানে স্বাভাবিকই এটা হচ্ছে কি প্রচ্ছন্ন, বড় ছোটটির মতো, তাহলে কি দেখবো এটা স্বাভাবিক বৈশিষ্ট্য প্রকাশ করবে, কিন্তু মহিলা কি হবেন, বাহক হবেন। মনে করো যার সঙ্গে বিয়ে হলো তিনি হলেন সম্পূর্ণ স্বাভাবিক, তাহলে কি দাঁড়াবে, দাঁড়াবে এটাই। এর ক্ষেত্রে দু রকমের গ্যামেট পাবো, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে সি। আর এর ক্ষেত্রে দু ধরনের গ্যামেট পাবো, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে ওয়াই। এবারে দেখো, যদি এই দুটো এক্স এর মিলনে একটি কন্যা সন্তান উৎপন্ন হয়, তাহলে কিন্তু তিনি কি হবেন, সম্পূর্ণ স্বাভাবিক হবেন। যদি এই গ্যামেটের সঙ্গে এর মিলনে যদি একটি পুত্র সন্তান উৎপন্ন হয়, তিনিও কি হবেন, সম্পূর্ণ স্বাভাবিক হবেন। যদি এর সঙ্গে এর মিলনে যদি উৎপন্ন হয়, তাহলে কি দেখব, এটা কন্যা সন্তান, কিন্তু তিনি কি হবেন, বাহক, স্বাভাবিক কিন্তু কি হবেন, বাহক হবেন, যেহেতু বর্ণান্ধ জিনটা তিনি বহন করছেন। আর এর সঙ্গে যদি এর মিলন হয়, তাহলে কি হবে, সি বাই ওয়াই। এখানে কিন্তু এই পুত্র সন্তান কি হবে না, বর্ণান্ধ হবে। তার কারণটা বলি, মানুষের ক্ষেত্রে পুরুষেরা কিন্তু হোমোগ্যামেটিক নয়, তার ক্ষেত্রে এক্স ওয়াই রয়েছে, হেমিজাইগাস কন্ডিশন। মহিলারা কিন্তু এক্স এক্স কন্ডিশন, হোমোজাইগাস কন্ডিশন। ফলে এক্স ক্রোমোজোমে যে অ্যালিল থাকে, ওয়াই ক্রোমোজোমে তো সেই অ্যালিল থাকতে পারে না। ফলে একটি যদি বর্ণান্ধ জিন এক্স ক্রোমোজোমে এসে যায়, তাকে বাধা দেওয়ার মতো প্রকট অ্যালিল ওয়াই ক্রোমোজোমে কোনোদিন থাকতে পারে না, কারণ বর্ণান্ধ তার যে জিন তা কেবল এক্স ক্রোমোজোমে থাকে, বাইরে স্বাভাবিক অ্যালিলও কি হবে, কেবল এক্স ক্রোমোজোমে থাকে। সেজন্য পুরুষের ক্ষেত্রে যদি কোনো কারণে একটি বর্ণান্ধ জিন এসে যায়, তিনি কিন্তু কি হবেন, বর্ণান্ধতায় আক্রান্ত হবেন। অন্যদিকে দেখো, মহিলাদের ক্ষেত্রে সি বাই প্লাস, অর্থাৎ কি, এরা হোমোজাইগাস হওয়ার জন্য তার একটাতে যদি বর্ণান্ধ জিন এসেও যায়, অন্যটাতে কিন্তু তার স্বাভাবিক অ্যালিল এই বর্ণান্ধ জিনকে কি করতে পারে, সাপ্রেস করতে পারে বা তাকে বাধা দিতে পারে এবং স্বাভাবিক বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। সেজন্য দেখা যায় যে পুরুষেরাই বর্ণান্ধতা, হিমোফিলিয়া, এই যে প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ, তাতে কি দেখা যায় বেশি আক্রান্ত হয়, মহিলারা নন। কেন পুরুষেরা বেশি আক্রান্ত হয়? খুব ছোট্ট উত্তর, পুরুষেরা হচ্ছে হেটারোগ্যামেটিক, মহিলারা হচ্ছে হোমোগ্যামেটিক। একই ধরনের ক্রোমোজোম রয়েছে, এই হেটারোগ্যামেটিক হওয়ার জন্য পুরুষেরা দেখবো কিনা আমরা বর্ণান্ধতাতে বেশি পরিমাণে আক্রান্ত হবে। আর এক্ষেত্রে বংশগতি কি বললাম না, এটা ক্রিস ক্রস বংশগতি অনুসরণ করে। ব্যাপারটা কি দেখো, এখানে কার মধ্যে বর্ণান্ধ জিনটা ছিল, মায়ের ক্ষেত্রে ছিল, কিন্তু সেটা কার মধ্যে স্থানান্তরিত হলো, পুত্রের মধ্যে। তাহলে মা থেকে পুত্র, আবার এই পুত্র থেকে দেখবো কিনা কন্যার মধ্যে। এইভাবে পিতা থেকে কন্যা, মাতা থেকে